দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের আরও একবার স্বাগত। কুণাল ঘোষ, আপনারা অনেকেই কুণাল ঘোষকে মূলত চেনেন রাজনীতির ব্যক্তিত্ব হিসেবে। বহু বিতর্ক, বহু চড়াই উতরায় কুণালকে তারা করেছে, অথবা কুণাল এই সমস্ত ইভেন্টকে ডেকে এনেছে তার জীবনে, এটা হতে পারে। আমি ব্যক্তিগতভাবে কুণালকে বা কুণাল ঘোষকে চিনি, কিন্তু সাংবাদিক হিসেবে, মানে 80-র দশকের মাঝামাঝি সময় কুণাল তখন উত্তরবঙ্গ সংবাদ বলে একটি কাগজে প্রথম কাজ করছে, এবং ওদের কলকাতা বলে একটা ছোট ট্যাবলেট কাগজও বেরোতো। সেই সময় থেকে আমি কুণালকে চিনি। কুণালও অল্প স্বল্প আমাকে সম্ভবত চেনে, কিন্তু আমি কুণালের কোনো কাজ, কোনো তৎপরতা, ওর যেরকম প্রচুর বিভিন্নমুখী তৎপরতা আছে, তো এগুলোর ধারে কাছে কোনো দিনই ছিলাম না, সেটা থাকা সম্ভবও ছিল না। কিন্তু আজকে কুণাল একটা কাজ করেছে, আমি এই প্রথম সম্ভবত কুণালের কোনো কাজকে সমর্থন জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী, এবং শিশু ও নারী কল্যাণ দপ্তরটাও শুনলাম ওনারা আছে। তিনি পার্ক স্ট্রিটে গিয়ে একজন ফুটপাথবাসিনী প্রৌঢ়া তার নাতনির জন্য দুধ গরম করছিলেন একটা কোণে রাস্তার, সেখানে ঝাঁপিয়ে পড়েছেন এবং তাকে উৎখাত করার হুমকি দিয়েছেন। কি ভাষায়, কি ভঙ্গিতে, সেগুলো আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন, কারণ ওই ক্লিপগুলো ভাইরাল হয়ে গেছে। তো কুণালের যে কাজটা আজকে করেছে, কুণাল আজকে তার কয়েকজন রাজনৈতিক সঙ্গীকে নিয়ে পার্ক স্ট্রিটে গিয়েছিল, সেই মহিলার সঙ্গে দেখা করেন, মানে ফুটপাথবাসিনী মহিলা, এবং তারপরে স্থানীয় থানায় গিয়ে পুলিশকে বলেছে যে ব্যাপারটা মানবিকতার দিক থেকে দেখতে, কারণ পুলিশ ইতিমধ্যেই ওই ফুটপাথবাসিনী মহিলাকে হুমকি দিয়েছে যে তাকে অবিলম্বে ওই এলাকাটা, মানে ওই ওনার যে থাকার জায়গাটা, সেটা ছেড়ে দিতে হবে। তো কুণাল পুলিশকে যেটা বলেছে যে আপনারা এটা একটু মানবিকভাবে দেখুন, এক্ষুনি কোনো ব্যবস্থা নেবেন না, চেষ্টা করুন যদি কোনো হোম বা নাইট শেল্টারের ব্যবস্থা করা যায়, আমরাও দেখছি। এবং ঘটনা যেটা জানা গেছে যে এই মহিলা স্বামী পরিত্যক্তা, তার এক ছেলে ইতিমধ্যে মারা গেছে, দুটি মেয়ের মধ্যে একটি মেয়েও স্বামী পরিত্যক্তা ঘটনাক্রমে, এবং তারই বাচ্চা, সেও থাকে এই মহিলার সঙ্গে, আর তার অন্য কোথাও যাওয়ার কোনো ব্যবস্থা নেই, মানে গ্রামে কোনো জায়গা নেই বা কোনো ঝুপড়িতেও যাওয়ার মতো সংস্থান নেই। কাগজপত্র ইত্যাদি কুড়িয়ে তার গ্রাসাচ্ছাদন হয়। ওই জায়গাটুকু তিনি নিজেই ঝাঁটপাট দিয়ে পরিষ্কার রাখেন, নিজের যেটুকু জায়গা থাকেন সেটুকু বাদ দিয়েও বাকি কিছুটা জায়গা, যে কারণে আশেপাশের দোকানদারদেরও ওকে নিয়ে অন্তত কোথাও কোনো আপত্তি নেই। সুতরাং অন্য রাজনৈতিক শক্তির, বিশেষ করে যারা বামপন্থী, তাদের যে কাজটা করবার কথা ছিল, উচিত ছিল, সেটা কুণাল করেছে। এবং এই প্রথম আমি কুণালের কোনো রাজনৈতিক বা সামাজিক তৎপরতাকে সরাসরি সমর্থন জানাতে বাধ্য হলাম। এবার আমি মূল বিষয়টাতে আসি। দেখুন, আজকাল সামাজিক মাধ্যম এটা এক ধরনের গণতন্ত্র এনেছে, মানে ধরুন সবার কিছু না কিছু কথা বলার স্বাধীনতা আছে। আমি যেমন মূলধারার সংবাদ মাধ্যমে এখন কাজ করি না, কিন্তু আমি আমার একটা ছোট্ট ইউটিউবে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছি। ফেসবুকে অনেকের লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, আর ভিউ হোক বা না হোক, অন্তত এখন পর্যন্ত তারা কিছু কথা বলছেন। এবার যেটা বিষয় দেখলাম যে এই ঘটনা, এরকম একটা অমানবিক ঘটনার ক্ষেত্রেও অগ্নিমিত্রার সমর্থনেও কিছু লোক
বক্তব্য রাখছেন এবং তাদের বক্তব্যের মূল কথা যেটা, মূল সুর যেটা, হকার উচ্ছেদের সময় যে সমস্ত যুক্তিগুলোর উপর দাঁড়িয়ে তারা হকার উচ্ছেদের পক্ষে গেছিলেন, সেই একইভাবে তারা এখানেও বলছেন যে হ্যাঁ, গরিব মানুষ তো কী হয়েছে, গরিব মানুষ বলে কি ফুটপাতে থাকবে নাকি, আপনি আপনার বাড়িতে নিয়ে গিয়ে রাখুন, আপনি আপনার বাড়িতে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসিয়ে দিন, কে বারণ করেছে আপনাকে, অগ্নিমিত্রা যা করেছেন খুব ঠিক কাজ করেছেন। এই জায়গাটাতে আমার আজকে এপিসোডের মূল বক্তব্য, একটা শেষ পরিসংখ্যান আমাদের আদমশুমারি বা সেন্সাস 2011-তে হয়েছিল, তার থেকে যা পরিসংখ্যান তাতে শুধু কলকাতাতেই 60,000 মানুষ ফুটপাতে বসবাস করেন খোলা আকাশের নিচে, অথবা কখনো কখনো হয়তো ফ্লাইওভারের নিচে, সেক্ষেত্রে মাথার উপরে সৌভাগ্যক্রমে একটা আচ্ছাদন আছে, সরাসরি খোলা আকাশ বলা যাবে না। সংখ্যাটা মনে রাখবেন, 60,000 সরকারি হিসেব, সেন্সাসের হিসেব, এটা আমার কোনো বানানো হিসেব না। আর তারপরে যে আরও 2 দশক কেটে গেছে, আমার ধারণা সংখ্যাটা আরও বেড়ে গেছে, কমেনি। এবার প্রশ্ন হচ্ছে যে আইনের প্রশ্নটা, যে মানুষ ফুটপাতে থাকবে কেন। আমার মনে হয় এই প্রশ্নটা যারা ফুটপাতে থাকছেন বা থাকতে বাধ্য হচ্ছেন তাদের না করে, ওই যেমনভাবে অগ্নিমিত্রা বলেছেন মজা পেয়েছ, এখানে থাকবে, এখানে দুধ গরম করবে, এটা আমাদের রাষ্ট্রকে করা উচিত। বিশেষ করে যারা রাষ্ট্রবাদী, এখন রাষ্ট্রবাদের খুব রমরমা হচ্ছে, তো রাষ্ট্রবাদ মানে যদি এটা হয় যে রাষ্ট্রের সার্বিক কর্তৃত্ব, তাহলে সেই রাষ্ট্রকে জিজ্ঞেস করা যে স্বাধীনতার অমৃতকাল পার হয়ে এসেও শুধু সরকারি হিসেবে কলকাতায় 70,000 লোক থাকবে কেন ফুটপাতে। দ্বিতীয় আইনের জায়গাটা, সুপ্রিম কোর্টে পিইউসিএল বলে একটি নাগরিক সংগঠন, খুব বিখ্যাত আইনজীবী তারকুণ্ডে একটা সময় যার সর্বভারতীয় সভাপতি ছিলেন, তিনি একটা মামলা করেছিলেন, কারণ আমাদের সংবিধানে 21 নম্বর ধারায় ভারতবর্ষের প্রতিটি নাগরিককে একটা অধিকার দেয়া আছে, সেটা হচ্ছে মর্যাদার সঙ্গে জীবনের অধিকার। তো তিনি বলেছিলেন, বিশেষ করে শৈত্যপ্রবাহ যখন আসে ঠান্ডার দিনগুলোতে, আপ কান্ট্রিতে বহু মানুষ যারা একইভাবে খোলা আকাশের নিচে থাকেন তারা স্রেফ ঠান্ডায় জমে মারা যান। তিনি আদালতে গিয়েছিলেন যে এইটা এনশিওর করতে হবে যে মাথার উপর অন্তত একটা ছাদ নাগরিকদের দেয়া দায়িত্ব রাষ্ট্রের। এবং 2012 সালের সেই মামলায় সুপ্রিম কোর্ট এটা বলেছিল যে হ্যাঁ, এটা আমরা মেনে নিচ্ছি যে স্বাধীনতার এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরও মানুষ খোলা আকাশের নিচে পড়ে থাকবে, এটা কোনো সভ্য ব্যবস্থা হতে পারে না। আর কিছু না পারুক, রাষ্ট্র অস্থায়ী শেল্টার অথবা নাইট শেল্টারের ব্যবস্থা করুক এবং রাজ্য সরকারগুলো এভাবে ইনিশিয়েটিভ নিক। কিছুকাল বাদে দেখা গেছিল এই নাইট শেল্টার তৈরির নির্দেশের যখন রিভিউ হয়, আদালতে পেশ করা নথিতে দেখা যায় যে মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ নাইট শেল্টার তৈরির কাজেও ভয়ঙ্করভাবে পিছিয়ে, যা হওয়া উচিত তার 1/10 হয়নি। সুতরাং অগ্নিমিত্রাকে বরঞ্চ প্রশ্ন করা যেতে পারে, সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভ থাকা সত্ত্বেও আপনি কোন অধিকারের ভিত্তিতে, আপনি মন্ত্রী হয়েছেন বলেই যা ইচ্ছে তাই করতে পারেন না। সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভ যেখানে রয়েছে যে আশ্রয়হীন, মাথার উপর আচ্ছাদনহীন, গৃহহীন মানুষের শেল্টারের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব, এবং সেই ডাইরেক্টিভটা 2012 সালের, এবং 2026-এ এসেও আমরা দেখছি যে সেই কাজটা কার্যত বেশিরভাগটাই অধরা। তাহলে আপনি কোন আইনের যে কথা বলছেন, তাহলে সুপ্রিম কোর্টের এই ডাইরেক্টিভ সম্পর্কে আপনার আইনের বোধ, বিচারের বোধ কি বলছে, যদি কোনো বোধ আপনার অবশিষ্ট থেকে থাকে। কারণ মনে রাখবেন, যখন আপনি একজন মন্ত্রী হিসেবে রাস্তায় নামছেন, সেই রাস্তাটা আপনার ফ্যাশন প্যারেডের র্যাম্প শো নয়। এখানে আপনি যখন নাগরিকদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবেন,
তার সামাজিক অবস্থান যাই হোক না কেন, তারও একটি ভোট এবং আপনারও একটি ভোট। ফলে যে 21 নম্বর সংবিধানের ধারার কথা, নাগরিকের মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারের কথা সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিয়েছিল এই গৃহহীন, আশ্রয়হীন, আচ্ছাদনহীন মানুষগুলো সম্পর্কে, তাদের হক, তাদের এখতিয়ার, এটা নিয়ে প্রশ্ন তোলবার আগে আপনার নিজের এখতিয়ার সম্পর্কে আপনার সচেতন হওয়ার প্রয়োজন আছে। এবার দ্বিতীয় কথাটায় আসি। হ্যাঁ, এটা ঠিক যে ফুটপাতে এরকম মানুষজন থাকলে মানুষের চলাফেরায় একটু অসুবিধে হয়, আমি অস্বীকার করছি না। কিন্তু এবার প্রশ্ন যে আপনারা যদি একটু খেয়াল করেন কষ্ট করে, ডালহৌসি স্কয়ার পার্ক স্ট্রিটের থেকে কিছু কম ব্যস্ত জায়গা নয়, বরঞ্চ বেশি ব্যস্ত জায়গা। তার যে ফুটপাত একদম ব্যাং অপোজিট, যেখানে আগে বিবিধিবাগ মিনি বাস স্ট্যান্ডটা ছিল, এখন মেট্রো রেল স্টেশন নির্মিত হয়েছে, তার ঠিক উল্টো দিকের যে ফুটপাত, ললিতসুরি গোষ্ঠী গ্রেট ইস্টার্ন হোটেল নেওয়ার পর সেখানে সংস্কারের কাজ শুরু হয়েছিল গ্রেট ইস্টার্ন হোটেল, সেটা প্রায় 1 দশক পেরিয়ে গেছে। তার হাফ অফ দ্য পেভমেন্ট টিনের শেড দিয়ে সেই হোটেল কর্তৃপক্ষ বছরের পর বছর প্রায় 1 দশক ধরে দখল করে রেখেছেন সংস্কারের নাম করে। আমাকে অরুণাভ গুপ্ত, হাইকোর্টের একজন গুরুত্বপূর্ণ আইনজীবী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনারা সকলেই জানেন, তিনি একটা তথ্য দিয়েছিলেন যে ফুটপাত দখল করার এই ইস্যুটাকে এনে গ্রেট ইস্টার্ন হোটেলের বর্তমান কর্তৃপক্ষ দুটো জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, কিন্তু রহস্যজনকভাবে সেই দুটো জনস্বার্থ মামলায় মাঝপথে প্রত্যাহারিত হয়। আপনারা যদি এজেসি বোস রোডটা একটু ঘোরেন, বিশেষ করে স্কুল ছুটির টাইমে, খেয়াল করলে দেখবেন যে সাধারণ মানুষ এবং সাধারণ যানবাহন যার রাস্তা থাকে না, কারণ 2-3টে লাইন করে সেখানকার যত ইংলিশ মিডিয়াম স্কুল আছে তাদের অভিভাবকরা তাদের বাচ্চাদের নিতে গাড়ি পাঠিয়ে দিয়েছেন। আপনারা যদি সল্টলেক ঘোরেন, দেখবেন বহু জায়গায় রীতিমতো খাঁচা করে, লোহার ফেন্সিং করে পেভমেন্টের উপরে সেখানে হয় বাগান করা হয়েছে, না হলে পারে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। আমি মাননীয় মন্ত্রী, যিনি নগর উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, তাকে অনুরোধ করব, আমি যে নির্দিষ্ট উদাহরণগুলো দিলাম এ ব্যাপারে তার মতামত, আমি বড়বাজার টরবাজার ইত্যাদির কথার মধ্যে ঢুকছিই না, তা এথনিক অ্যাঙ্গেল এসে যাবে সেসব কথা বলতে গেলে। এইগুলো বিষয়ে যদি অগ্নিমিত্রা দেবী একটু তৎপরতা দেখান, যেভাবে এখানে বলেছেন হটাও এসব, ওই গ্রেট ইস্টার্ন হোটেলের ফুটপাতের সামনে গিয়ে ললিতসুরি গোষ্ঠী যে টিনের ব্যারিকেড দিয়ে হাফ অফ দ্য পেভমেন্ট নিয়ে রেখেছে, অথবা সল্টলেকে যারা একের পর এক বাড়ির সামনে গাড়িটা পেভমেন্টটা তার নিজের জমিদারি মনে করে গাড়ি পার্ক করে রাখছেন, একই টোনে একই উচ্চকিত কণ্ঠে বলতে পারেন, আমি বুঝবো যে তাহলে অন্তত আপনি কোথাও একটা ভারসাম্য রক্ষার চেষ্টা করেছেন। কিন্তু আমি খুব বাজি ফেলে বলতে পারি এই ভূমিকায় অগ্নিমিত্রা দেবীকে দেখা যাবে না। আর আমি সবশেষে ফিরে এসে একটা কথাই বলবো, যে আশ্রয়হীন, আচ্ছাদনহীন, যাদের কোনো শেল্টার নেই, তাদের রাস্তা থেকে পাত্তারি গুটানোতে বলবার আগে এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব যে তাদের মাথা গোঁজবার ব্যবস্থা করে দেয়া। আর এটা আমি বলছি না, এটা কোনো সেকুমাকু নেতা বলছে না, এটা 2012 সালে পিউসিএলের করা মামলায় আমাদের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা আপনাদের মতামত, আপনাদের যদি কোনো বক্তব্য এই ব্যাপারে থাকে অবশ্যই খোলাখুলি কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।